গানের প্রাণের কবিতার দেশ এই বাংলা। ষড়ঋতুর অপরূপ রূপ মাধুরী এদেশের অনেককে কবি বানিয়েছে। মাঠ ভরা সবুজ শস্যের জমিন, আকাশ জোড়া ভেসে বেড়ানো বেখেয়ালি মেঘ, নদীতে পাল তোলা নৌকো, বিলে কলমিলতার ফাঁকে কানিবগার সন্তর্পণ হেঁটে বেড়ানো, বুনু ঘাস ফুলে প্রজাপতি আর ফড়িংয়ের সহাস্য উড়ে মেরানো। বাঙালি বা কবির কলম এসব নিয়েই কবিতা বুনে। জীবনানন্দ দাশ তেমনি একজন কবিতার সুদক্ষ কারিগর। নিসর্গ সৌন্দর্য, রহস্য রোমাঞ্চ, সংশয় বৈপরীত্যের শিল্প সুষমালয়ে আবির্ভূত হয়েছিলেন অমর কবি। আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ের সেই দিন এই মাঠ কবিতায়। কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। আজ উপস্থাপিত হবে এর মূল পাঠ ও আলোচনা। তাহলে শুরু করা যাক। আজকে সেই দিন এই মাঠ কবিতার শেষ পর্ব তথা দ্বিতীয় পর্ব পরিবেশিত হচ্ছে। শুরুতেই তার মূল পাঠ এবং তার আলোচনা। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি, এই নদী নক্ষত্রের তলে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। জীবনানন্দ দাশ জীবন ও প্রকৃতির কবি। প্রকৃতিতে বিরাজমান অপার রহস্যময়তা তাঁর কবিতার মৌলিক প্রেরণা। তাঁর উপলব্ধিতে রয়েছে ক্রম বিবর্তনশীল প্রকৃতির রূপ, রস, গন্ধ, কখন যা হারায় না। কবি এখানকার যে কাব্যভাষ্য রচনা করেছেন তাতে তিনি এক ধরনের জটিল রহস্যময়তা তৈরি করেছেন। তার পাশাপাশি তাঁর ইতিহাস চেতনা, নৃতত্ত্ব, সভ্যতার মিথস্ক্রিয়া, সভ্যতার উদ্ভব, বিকাশ এবং বিনাশ নিয়ে তিনি এখানে ইঙ্গিত দিয়েছেন। শুরুতেই যেটা বলতে চেয়েছেন কবি তাঁর উপলব্ধিতে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকু জানি, এই নদী নক্ষত্রের তলে। সেদিনও দেখিবে স্বপ্ন। সেই দিন এই মাঠ, এটা কোন দিন? সেদিন যেদিন কবি চিরবিদায় নেবেন। প্রতিটা মানুষই বিদায় নেয়। শত সহস্র বছর ধরে চলে আসছে এই ধারাবাহিকতা। মানুষ জন্ম নেয় ব্যক্তিগতভাবে, জন্ম মৃত্যুও বরণ করে সেই ব্যক্তিগতভাবে। মানুষ আসে, মানুষ যায়, কিন্তু এই মাঠ ঘাট প্রান্তর প্রকৃতি সবই থেকে যায়। এই আকাশ জোড়া নক্ষত্র রাজির নিচে, নদী বিধৌত এই বিশ্ব মানচিত্রে, এই সবই থেকে যায়, শুধু থাকে না সেই মানুষ। নতুন মানুষ আসে। কবিতা বলতে চেয়েছেন যেদিন কবি চলে যাবেন 8-10টা মানুষের মতো, হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ যেভাবে যায় তিনিও যাবেন। পরবর্তী সময়ে যারা আসবে, নতুন প্রজন্ম, সেদিনও দেখিবে স্বপ্ন। তারা তার স্বপ্ন দেখবে নানা রকমের নতুন সৃষ্টির, নতুন সভ্যতা গড়ার। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানুষের ভেতরে যে বিরাজমান, প্রতিটা মানুষের বুকের ভেতরে লালিত পালিত হয় সোনালি রঙিন স্বপ্ন। সেই স্বপ্নের তো মৃত্যু হয় না কখনো। মানুষের শারীরিক মৃত্যু ঘটে, শুধু বয়ে চলে সেই স্বপ্নগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। কবি তাঁর এক ধরনের আক্ষেপময়তার ভেতর দিয়ে বলতে চাচ্ছেন যে আমি তো চলেই যাব। কবি চলে যাবেন, চিরদিনের জন্য চলে গিয়েছেনও, কিন্তু তিনি চলে গেলেই যে চালতা ফুল, সেটা কি শরৎ হেমন্ত শিশিরের ঝরে পড়া টুপটাপ শিশিরের জলে সিক্ত হবে না, ভিজবে না? অবশ্যই ভিজবে, কারণ প্রকৃতি তার আপন নিয়মেই কাজ করে যায় অবিরাম। মানুষ আসলেও, মানুষ গেল, সেই ভাবনাটা তার খুব বেশি পরিমাণ নেই। নরম গন্ধের ঢেউয়ে
সেই যে চালতা ফুলের সুরভি ছড়িয়ে পড়বে বাতাসে তরঙ্গায়িত হয়ে, সেটা সব বহাল থাকবে, চলমান থাকবে, শুধু কবি থাকবেন না। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের সাধে পৃথিবীতে কবে আর ঝরে। লক্ষ্মী পেঁচা মঙ্গল বার্তা গাইবে তার যে জুটি রয়েছে সেই লক্ষ্মীটির তরে। সেই লক্ষ্মী পেঁচার গানের ভেতরে, মঙ্গল বার্তার ভেতরে, তার কল্যাণ সুরের ভেতর দিয়ে সোনালি স্বপ্নের স্বাদ পৃথিবীতে বয়ে যাবে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। চারিদিকে শান্ত বাতি। সন্ধ্যাবেলায় গ্রামের কুটিরে কুটিরে যে প্রদীপ জ্বেলে দেন সেই কুলবধূরা, নদীতে নৌকোয় জলে সান্ধ্যবাতি। চতুষ্পার্শ্বে বা নদী তীরের জনপদগুলোতে, প্রকৃতিতে নদীর জলের বাষ্পে ভেজা গন্ধ আর মৃদু গুঞ্জন বা কলরব। নদীতে খেয়া নৌকোগুলো এসেছে, লেগেছে চরের কাছাকাছি, মানে তীরভূমের কাছে এসেছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। পৃথিবীর এই যে গল্প, মানুষ আসা মানুষ চলে যাওয়া, সভ্যতার বিকাশ, সভ্যতার ধ্বংস, এই সমস্ত গল্প, এই চালতা ফুলের গল্প, লক্ষ্মী পেঁচার গানের গল্প, খেয়া নৌকো নদীর চরে বা তীরের পাশে এসে থামার গল্প, এই সব ধারাবাহিকভাবেই চলেছে। কিন্তু এশিরিয়া, সেই মধ্যপ্রাচ্যের অ্যাসিরীয় সভ্যতা, যেটা ছিল কয়েক হাজার বছর আগে মানুষেরা গড়ে তুলেছিল, আর সেটা আজ ধ্বংসপ্রাপ্ত। সে ব্যাবিলন ছাই হয়ে আছে। পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম ছিল ব্যাবিলনের শূন্যোদ্যান। সেটা বর্তমান ইরাক এবং সিরিয়ার প্রান্তদেশে ছিল এই প্রাচীন জনপদ তথা রাষ্ট্র। সেটাও আজ সেই আরবীয় ধূসর ধুলোতে মিশে গেছে এই ব্যাবিলন। সভ্যতার ধর্মই এমন, সভ্যতা জন্ম নেয়, কালের কটাক্ষে তা ধ্বংস হয়। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। জগতের চিরন্তন নিয়মে প্রতিটি মানুষকেই একে একে বিদায় নিতে হয়। সময় থেকে সময়ান্তরে ধ্বংস হয় সভ্যতা, চলে নতুন নতুন নির্মাণ। এক এক সভ্যতার বিলুপ্তির পর জন্ম নেয় নতুন সভ্যতার, নতুন রূপে, নতুন আঙ্গিকে, নবতর অভিযাত্রায়। এতক্ষণ আমরা জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতার অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরার চেষ্টা করেছি। এখন এই কবিতায় ব্যবহৃত কিছু শব্দ বা শব্দগুচ্ছ, বাক্যাংশ তিনি ব্যবহার করেছেন, যেগুলোর ভেতরে ঠেসে দিয়েছেন তিনি অপার গভীরতর জ্ঞানের এক এক ভাণ্ড। আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটির সংক্ষিপ্ত টিকা উপস্থাপন করছি। সেই দিন এই মাঠ, কবির শেষ বিদায় দিন এই মাঠ ঘাট প্রান্তর তার আপন রূপেই বিরাজমান থাকবে। সেদিন এই মাঠও থেমে যাবে না, আপন রূপমাধুরী নিয়ে উৎপাদনশীল থাকবে। সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে সোনালি স্বপ্নের সম্ভাবনা বিদ্যমান থাকবে, তা বিলুপ্ত হয়ে যাবে না। নরম গন্ধের ঢেউ, চালতা ফুলের স্নিগ্ধ কোমল সৌরভ বাতাসে ভেসে বেড়াবে তরঙ্গায়িত হয়ে। চারিদিকে শান্ত বাতি, সন্ধ্যাবেলায় গ্রামের কুটিরে, নদীতে নৌকুয় জেলে দেওয়া ছোট ছোট বাতি। এশিরিয়া, মধ্যপ্রাচ্যের বিলুপ্ত কয়েক হাজার বছরের অন্যতম সভ্যতা। ব্যাবিলন, বর্তমান ইরাক সিরিয়া অঞ্চলের বিলুপ্ত সুপ্রাচীন সভ্যতা। জীবনানন্দ দাশের রচিত সেই দিন এই মাঠে কবিতায় যে ভাব দ্বারা উপস্থাপিত হয়েছে, কবি যে বিষয়বস্তুর মায়াজাল সৃষ্টি করেছেন তার কবিতাতে, এতক্ষণ মনোযোগ দিয়ে শুনে থাকলে তা যথেষ্ট বোধগম্য হয়েছে বা হৃদয়ঙ্গম হয়েছে বলে আমরা আশা করি। এখানে উপস্থাপিত হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন, যা বাড়িতে বসে অনুশীলন করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতে বলা হচ্ছে। এই উত্তরগুলো যথাযথভাবে দিতে পারলে আগামীতে যে মূল্যায়ন পরীক্ষা হবে তাতে উত্তর দেওয়া সহজতর হবে।
আকিব তার আব্বা আম্মার সাথে কুমিল্লার ময়নামতিতে বেড়াতে যায়। সে সেখানে দেখে কিছু পাকা ধ্বংসাবশেষ। সে তার আব্বাকে জিজ্ঞেস করে জানতে পারে এই সব ধ্বংসাবশেষ বাংলার প্রাচীন পাল রাজাদের সৃষ্ট সভ্যতার নিদর্শন। ক, রূপসী বাংলা গ্রন্থটির লেখক কে? খ, নরম গন্ধের ঢেউ বলতে কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপকের সাথে এশিরিয়া আর ব্যাবিলন বিলুপ্তির সাথে সেই দিন এই মাঠ কবিতার বিষয়বস্তুর তুলনামূলক বিশ্লেষণ করো। ঘ, পৃথিবীর কোন সব গল্প কেমন করে বেঁচে থাকে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। টু গেট নিউ ভিডিওস প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।